আসসালামু আলাইকুম। আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। করোনাকালীন সময়ে ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে বিবিএ দ্বিতীয় বর্ষ সামষ্টিক অর্থনীতি একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমরা অধ্যায় 9 সম্পর্কে আলোচনা করব। তোমাদের সিলেবাসের অধ্যায় 9 সম্পর্কে আলোচনা করব, যে অধ্যায়টির নাম হচ্ছে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার নীতি সমূহ। তোমাদের এই অধ্যায়টি বেশ বড় একটি অধ্যায়। এখানে অনেকগুলো ভাগ আছে এবং আমি চেষ্টা করেছি প্রতিটি ভাগে একটি করে ক্লাস নেওয়ার জন্য, কারণ প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার নীতিসমূহ এটি অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এই গুরুত্বপূর্ণ অংশে অনেকগুলো ব্যাপার জড়িত এবং প্রতিটি ব্যাপারই একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা গত ক্লাসে সরকারি ঋণ নিয়ে কথা বলেছিলাম, যে সরকারি ঋণ কাকে বলে, সরকারি ঋণের কিছু অ্যাপ্রোচ থেকে বা কিছু ভাগ আছে এবং কেন নেয়, ঋণটাকে কিভাবে ফেরত দেয়, কোন কোন সেক্টর থেকে তারা ঋণ নিতে পারে, এ কথাগুলো আলোচনা করেছিলাম। তো আমরা জানি যে ঋণ এমন একটি জিনিস যেটা সঙ্গে সুদ জড়িত এবং নির্দিষ্ট সময়ের পরে এটাকে ফেরত দেওয়ার একটি বাধ্যবাধকতা থাকে। সরকারি প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা নীতিসমূহ অর্থনীতির যে প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা নীতিসমূহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কর, যেটা আমরা ট্যাক্স হিসাবে ইংলিশে জেনে থাকি। তো আজকে আমরা একটা ছোট্ট ক্লাস নেব, খুব বেশি এখানে জানার নেই, কারণ মানে বলার নেই, কারণ এই অধ্যায়টা এই ট্যাক্স সম্পর্কে তোমরা ট্যাক্সেশন বলে তোমাদের একটি আয়করের চ্যাপ্টার সাবজেক্ট আছে, ওখানে পড়বে। আজ আমরা এখানে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে করকে কিভাবে দেখা হয় এই ব্যাপার স্যাপারগুলো জানবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা ফর্মালিভাবে দেখব, সঙ্গে আনুষঙ্গিক যে কথাবার্তাগুলো বলতে হয় সেই কথাবার্তাগুলো বলে আজকের ক্লাসটা সামনের দিকে এগিয়ে যাব। গত ক্লাসে ঋণ সম্পর্কে পড়েছিলাম যে সরকার যখন দেশের সরকার কোনো কর্তৃক গৃহীত ঋণকে সরকারি ঋণ বলে, যখন কর, ফি বা অন্য অর্থ অন্য জায়গা থেকে সরকারের আয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকে, তখন সরকার ঋণ নিয়ে থাকে, যেটা অভ্যন্তরীণ হতে পারে, বৈদেশিক হতে পারে, উৎপাদনশীল অনুৎপাদনশীল ঋণ হতে পারে, বাধ্যতামূলক, ঐচ্ছিক, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য, স্থায়ী, চলতি, কথাগুলো আমরা বলেছিলাম। এবং ঋণের উৎস হিসেবে দেখেছিলাম কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জনগণের কাছ থেকে ঋণ নেওয়া, বিদেশি সরকার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, এই কথাগুলো বলেছিলাম। আর আজকে দেখব যে সরকার তার আয়ের উৎস হিসাবে করকে কিভাবে দেখে বা করের যে নিয়ম কানুনগুলো তা আমরা দেখব। প্রথমে আমরা করের ডেফিনিশনটা দেখছি, যে কর তাকে বলে কোনরূপ প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে
অর্থ প্রদান করে তাকে কর বলে। এখানে দুইটা কি ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশাটা, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক ভাবে সরকারকে প্রদান করা হয়। আমরা যারা সার্ভিস করি তারা মাস শেষে আমরা স্যালারিটা পাই, যারা ব্যবসা করে উদ্যোক্তা তারা মাস শেষে তার আয় ব্যয়ের হিসাব করে, এটা তাদের আয়। সরকারের আয় হচ্ছে জনগণের উপর কর প্রদান করে সরকার আয় করে থাকে। কর, ফি এবং আরো আনুষঙ্গিক ব্যাপার আছে, এইগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস। তো সরকারের আয়ের উৎস হিসেবে একটি হচ্ছে কর, এবং এখানে আমরা দেখতে পাই সরকার সবার উপর কর আরোপ করে না, কিন্তু আমাদের বেতনের একটি স্কেল থাকে, একটি মাত্রা থাকে, যে মাত্রা থেকে আমাদের কর প্রদান করতে হয়। আমি যখন সরকারি চাকরিতে জয়েন করেছি প্রথমে আমাকে ট্যাক্স দিতে হতো না, পরবর্তীতে আমার বেতনটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে জায়গা থেকে আমাকে কর দিতে হয়, এবং সরকার আমার বেতনের সঙ্গে বাধ্যতামূলকভাবে একটা অ্যামাউন্ট ফিক্সড করে দিয়ে আমার থেকে করটা নিয়ে থাকে, আমাদের সবার কাছ থেকে। আমরা যারা 24 বিসিএস আছে সবার কাছ থেকে এই করটা নিয়ে থাকে, এবং আনুষঙ্গিকভাবে দেখা যাচ্ছে যে পরবর্তী যে আয়গুলো আমরা করে থাকি, যে পরীক্ষার ডিউটি করে থাকি, আমরা উত্তরপত্র মূল্যায়ন করে থাকি, কোশ্চেন করে থাকি, এগুলোর উপরেও একটি কর আমাকে দিতে হয়। তো এই জন্য দেখা যাচ্ছে যে এটা যখনই আমি ডিউটি করব, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করব বা কোশ্চেন করব, তখন বাধ্যতামূলকভাবে আমার সরকারকে কর দিতে হবে, কিন্তু এটার জন্য ডিরেক্টলি আমি কোনো সুবিধা পাবো না। যে সুবিধাটা পাচ্ছি সার্বিকভাবে আমরা সবাই সুবিধা পাচ্ছি। সরকার আমাদের আয় থেকে যে অর্থটা বাধ্যতামূলকভাবে কেটে নেয়, এবং এটাকে দিয়ে সরকার দেখা যাচ্ছে রাস্তাঘাট নির্মাণ করছে, স্কুল কলেজ করছে, ব্রিজ করছে, এবং এটার ফল কিন্তু আমরা সবাই পাচ্ছি। দেখা যাচ্ছে যে যেই এলাকায় আমি আছি সেই এলাকায় আমি যেমন সুবিধা পাচ্ছি, আমার অর্থ দিয়ে অন্য এলাকায়ও যখন কোনো কিছু তৈরি করা হয় সেটার সুফলও আমি পাচ্ছি। তোমরা দেখা যায় আমাদের বাংলাদেশটিকে যদি আমরা বিভিন্ন সেক্টরটায় ভাগ করি, দেখা যাচ্ছে যে এই জায়গাটায় একটি জিনিস ভালো হচ্ছে, একটি ফসল ভালো হচ্ছে, এবং ব্রিজ রাস্তাঘাট থাকার ফলে ওই জায়গার জিনিসটা আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারছি। তো ওই জন্য দেখা যাচ্ছে এখানে প্রত্যক্ষ সুবিধার কথাটা লেখা হয়েছে, এটা আমাদের কিওয়ার্ড একটি, যে এই সুবিধাটা আমরা ডিরেক্টলি আশা করতে পারবো না, এবং বাধ্যতামূলকভাবে আমাকে যেমন আমার প্রত্যেক মাসের স্যালারির সঙ্গে দিতে হচ্ছে, যখনই ডিউটি করছে, উত্তরপত্র মূল্যায়ন করছে, প্রশ্ন করছে, আনুষঙ্গিক যে কাজই করছে কিনা আমার 10% কেটে রাখছে, তাহলে এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে আমাকে সরকারকে দিতে হবে, এবং এটার জন্য আমি প্রত্যক্ষ কোনো সুবিধা আশা করতে পারবো না। তোমাদের এই অধ্যায়টাকে আমি বেশ কয়েকটি ছোট ছোট ভাগ করে নিয়েছি। তো যখনই কর কাকে বলে আসবে, একটি ভূমিকা লিখবে, যে আমি যে কথাগুলো বললাম এগুলোকে একটু গুছিয়ে লিখবে, একটু ফর্মালি লিখবে, যে সরকারের আয়ের উৎস হিসেবে আমরা কর, ঋণ, এটাকে আয়ের উৎসের একটি অংশ হচ্ছে কর। ভূমিকা লিখবে, কিছু মনীষীদের বাণী দিবে, এবং লাস্টে একটি উপসংহার লিখবে, তবে কোনো ক্রমে যেন বাধ্যতামূলকভাবে এবং প্রত্যক্ষ সুবিধা এই দুইটি কথা যেন মিস না হয়। সেকেন্ড আমরা দেখব
করের বৈশিষ্ট্য। তোমাদের এই কোশ্চেনটার একটি ভাগ হচ্ছে তোমাদের ক খ গ এরকমও থাকে, এবং তোমরা 16 মার্কের একটি কোশ্চেন সাধারণত অ্যাটেন্ড করে থাকো। তো এই জন্য দেখা যায় যে তোমাদের অনেক সময় কোশ্চেনটা এভাবে আসে যে কর কাকে বলে, বা করের ডেফিনিশন দাও, কর কি, করের বৈশিষ্ট্য লেখো, কর ও সরকারি ঋণের মধ্যে পার্থক্য কি, করের গুরুত্ব, এ ধরনের, বা সরকারি বাংলাদেশের অর্থায়নে করের ভূমিকা লেখো, এই ধরনের কোশ্চেন আসে। তো তোমরা মোটামুটি ভাবে 10 মার্কের একটি কোশ্চেন যেভাবে লিখো, ওই চিন্তা করে এই ধরনের এই কোশ্চেনগুলোকে বাসায় প্রিপারেশনটা নিবে। এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, কর একটি বাধ্যতামূলক দেয় যার উপর কর ধার্য হয় সে তা প্রদান করতে আইনগতভাবে বাধ্য থাকে। এটি একটি বাধ্যতামূলক ব্যাপার-স্যাপার আছে এখানে। আমাদের যেমন বেতন থেকে বাধ্যতামূলকভাবে কেটে নেয়, স্যালারি থেকে বাধ্যতামূলকভাবে কেটে নেয়, কিন্তু যদি আমরা সঙ্গে হচ্ছে অন্য কিছুর উপর যেটা ওটাও বাধ্যতামূলকভাবে করে নেয়, এবং বাকি যেটার উপর আমরা হয়তো কর দিতে হয়, সে কর না দিলে আমাদের উপর আইনানুগ ব্যবস্থা নিতে পারে। করদাতা কর প্রদানের জন্য সরকারের নিকট থেকে কোনো প্রত্যক্ষ বা বিশেষ সুবিধা দাবি করতে পারে না। করদাতা আমি যে কর প্রদান করছি এটার সুফলটা, এটার কর প্রদানের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটার জন্য সরকার কোনো প্রত্যক্ষ বা বিশেষ সুবিধা সরকারের কাছ থেকে আমি আশা করতে পারবো না, জনগণ আশা করতে পারবে না। সরকার তার পরিকল্পনা কমিটিকে নিয়ে, বাস্তবায়ন কমিটিকে নিয়ে দেশের যে কোনো জায়গায় এটাকে ব্যয় করতে পারবে। সরকার করের অর্থ জনসাধারণের কল্যাণার্থে ব্যয় করে। একটু আগে যে কথাটা বললাম সেই কথাটার সঙ্গে এটা যোগসূত্র রয়েছে, যে সরকার যে সারা বছর যে আয়টা করে থাকে সে আয়ের অংশটা সরকার জনসাধারণের কাছ থেকে নিয়ে থাকে, সেটাকে সরকার জনসাধারণের কল্যাণার্থেই ব্যয় করে থাকে। করের মূলত এই 3টি বৈশিষ্ট্য, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা পরীক্ষায় সাধারণত এসে থাকে, এবং শুধু তাই না, অনেক সময় কর এবং সরকারি ঋণ এটার পার্থক্য মৌখিক পরীক্ষায়ও জানতে হয়, তাই এটা মনে রাখতে হবে, ভালোভাবে পড়তে হবে। এবং এই কোশ্চেনটাকে প্রিপারেশন নেওয়ার সময় ছোট্ট একটি ভূমিকা থাকবে, যেহেতু তোমাদের 2-3টা কোশ্চেনের সমন্বয়ে একটি কোশ্চেন হয়ে থাকে, এবং এই 3টি বৈশিষ্ট্য থাকার পর লাস্টে একটি উপসংহার দিবে, তাহলে এই কোশ্চেনটা একটি ভালো মার্কস তুমি আশা করতে পারো। এরপরে আমরা পড়ব কর ও সরকারি ঋণের মধ্যে পার্থক্য। এখানে আমি একটি অংশ দেখিয়েছি, আরেকটি অংশ দেখাতে পারিনি, একটু সমস্যা তৈরি হয়েছে। আমি তোমাদের মুখে বলে দিব, তোমরা বইটা দেখে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে নিবে। আমরা কিছু পয়েন্টের মাধ্যমে এটা দেখাবো। বাধ্যবাধকতা, কর একটি বাধ্যতামূলক দেয়, এটা অবশ্যই দিতে হবে। সরকারি লোন, সরকারকে লোন দিতে জনগণ সবসময় বাধ্য না। এরপরে হচ্ছে প্রতিদান, করের বিনিময়ে করদাতা সরকারের কাছ থেকে কিছু প্রত্যাশা করে না, কিন্তু সরকারি ঋণের বিনিময়ে যে ঋণটা দিয়ে থাকে সেই সুদ বা ইন্টারেস্ট আমরা যেভাবেই বলি না কেন এটা আশা করতে করে থাকে, এটা পেয়ে থাকে। এটা শুধু আশা না, এটা পেয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম আছে। আমরা অনেক সময় দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষ করে
কৃষকদের সরকার কৃষি ব্যাংক থেকে যে ঋণটা দেয়, যে সুদটা ধার্য করে, সে সুদটা অনেক সময় সরকার মওকুফ করে দেয়। এটা একটি ব্যতিক্রমকে আমরা এখানে উদাহরণ হিসাবে টানবো না, কিন্তু সাধারণত যে নিয়মটা হচ্ছে সরকার যখনই ঋণের ব্যাপার আছে, ঋণের সঙ্গে সুদের ব্যাপারটা এবং বছরের ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট, যে কয় বছর সুদটা ঋণটা তার কাছে থাকলো, কতদিন থাকলো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এটা যত বেশি দিন থাকবে তার অ্যামাউন্টটা বেশি হবে, তার সুদের হারটাও তখন বেশি হতে পারে। আদায় পদ্ধতি, করের ক্ষেত্রে আদায় পদ্ধতি অপেক্ষাকৃত জটিল। কর আগে বিশেষ করে আমরা কর ফাঁকির একটি চিত্র সবসময় পত্রপত্রিকায় দেখে থাকতাম, কারণ এখন একটু ব্যাপারটা সহজ করে ফেলেছে, যেহেতু স্যালারির সঙ্গে করের একটি অংশ নিয়ে নেওয়া হয় বাধ্যতামূলকভাবে, এবং সরকার প্রতি মাসে এটা পেয়ে থাকছে। কিন্তু একটা সময় ছিল যে কর আদায়ের পদ্ধতিটা অনেক জটিল একটা ব্যাপার, এবং আমরাও যখন আয়করের কাজটা করতে যাই তখন আমরাও হিমশিম খেয়ে যাই যে এত জটিল একটা পুরা বছরের আয়ের হিসাব করা, এবং এটা থেকে আমরা কত পার্সেন্ট আয় সরকারকে দিব, এটা বের করাও আমাদের কাছে একটু জটিল একটি ব্যাপার মনে হয়। কিন্তু ঋণের ক্ষেত্রে এটি দেখা যায় না। ঋণের একটি প্রজ্ঞাপন সবসময় থাকে, একটি আদেশ সবসময় থাকে যে আমরা এত টাকা ঋণ এত বছর যদি ঋণটা আমাদের কাছে থাকে, তাহলে আমাদের এত টাকা সুদ আমরা যে ঋণটা নিয়েছে তার কাছ থেকে পেয়ে থাকবো। এবং যখন আমি যথাসময়ে ঋণটা দিতে পারছি না, তখন দেখা যাচ্ছে যে আমার সুদটা দিনে দিনে বাড়ছে, এবং এটার একটি আইনগত ভিত্তি আছে, যে আমি ইচ্ছে করলে ওর সম্পত্তি ক্রয় করে নিতে পারছি। ফাঁকির প্রবণতা, করের ক্ষেত্রে ফাঁকির প্রবণতা বিদ্যমান। আমরা আগে যেমন একটা জিনিস দেখে থাকতাম, আমরা যখন জিনিস কিনতাম তখন বেশিরভাগ সময় আমরা ভাউচারটা নিতাম না, এবং সব যারা ব্যবসা প্রতিষ্ঠান সমূহ এই সুবিধাটা গ্রহণ করতে, দেখা যেত যে যারা যত পরিমাণ বিক্রি করছে তত পরিমাণটা সরকারকে দেখাচ্ছে না। বিশেষ করে মিষ্টির দোকান, চাইনিজের দোকানে মূলত বেশি জিনিসটা হতো, যে যেই পরিমাণ তাদের বিক্রি আছে, সেল আছে, সেই পরিমাণ তারা সরকারকে কর দিত না। তো করের ক্ষেত্রে ফাঁকির প্রবণতাটা থাকে, টেন্ডেন্সি থাকে, যেহেতু করের সুবিধাটা জনগণ খুব প্রত্যক্ষভাবে দেখতে পায় না, এজন্য দেখা যায় যে এক্ষেত্রে একটি ফাঁকির প্রবণতা থাকে। এবং আরেকটি জিনিস আমরা বিপক্ষে, আমরা যদি ঋণের ক্ষেত্রে দেখা যায়, ঋণে যেহেতু সুদটা থাকে এবং সুদটা দিনে দিনে বাড়ছে, তাহলে দেখা যাচ্ছে যে ঋণের বরং এটাকে সাবমিট করে দেওয়ার ব্যাপারটা অনেক বেশিভাবে এখানে কাজ করে থাকে। করের উৎস হচ্ছে মানুষের আয়। আমরা যে আয়টা করি, সেই আয় এবং ব্যয়ের সঙ্গে আমাদের আয় এবং ব্যয়ের ক্ষেত্রে এটা নির্ভর করে। কিন্তু ঋণের ক্ষেত্রে দেখা যায় এখানে সঞ্চয়টা একটা বড় কাজ করে, কারণ আমি যে আয় করি সেখানে আমার ভোগের ব্যয়ের পর সঞ্চয়টা থাকে। যখন আমার ভোগ ব্যয় বেশি হয়ে যায় তখন আমার সঞ্চয়টা কম থাকে, এবং সঞ্চয় কম থাকলে আমি কিন্তু ঋণ দিতে পারি না। আইনগত ভিত্তি, করের ক্ষেত্রে আইনগত ভিত্তি আছে, ঋণের ক্ষেত্রে আইনগত ভিত্তিটা নাই। কারণ হচ্ছে আমার সঞ্চয় থাকলেই যে আমাকে ঋণ দিতে হবে, এটা সাধারণত বাধ্যবাধকতা আমাকে করা যায় না, বিশেষ কোনো ব্যাপার ছাড়া।
আমরা লাস্টে একটি কোশ্চেন দেখব, সরকারি ঋণের গুরুত্ব। সরকারি ঋণে অর্থনৈতিক উন্নয়ন হয়, দ্রুত শিল্পায়ন হয়, কৃষির আধুনিকায়ন হয়, অবকাঠামোগত উন্নয়ন হয়, রাজস্ব বাজার ঘাটতির কর্মসংস্থান হয়ে থাকে, বাজেট ঘাটতির অর্থসংস্থান হয়ে থাকে। অর্থনৈতিক উন্নয়ন, সরকার তখনই ঋণটা নিয়ে থাকবে যখন সরকার মনে করবে যে এই ঋণটা নেওয়ার ফলে দেওয়ার ফলে সরকারের অর্থনৈতিক উন্নয়ন হবে। এখানে একটি রাস্তা তৈরি হলে, একটা সেতু তৈরি হলে, তোমরা দেখছো পদ্মা সেতু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটি এলাকার সঙ্গে আরেকটি এলাকার যে যোগসূত্র হচ্ছে, ফলে দেখা যাচ্ছে ওই এলাকার উৎপাদিত জিনিস সমূহ অন্য এলাকায় আসা সহজ হয়ে যাচ্ছে, এবং যখনই সহজ হয়ে যাচ্ছে তখন এটা অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। দ্রুত শিল্পায়ন, আমরা সবসময় জানি যে কাঁচামালটা যত দ্রুত উৎপাদন কেন্দ্রে আসবে তত দ্রুত এর ফলে শিল্পায়নটা হওয়া সম্ভব হয়। আমরা এটাও বারবার বলি যে গুদামে আমাদের বেশি জিনিস রাখা যাবে না। গুদামে যদি আমরা বেশি জিনিস বেশি দিন রেখে দিই, প্রোডাক্টটার দাম বেড়ে যাবে, এবং প্রোডাক্টটার দাম বেড়ে গেলে এটা জনগণের কাছে, ভোক্তার কাছে সমর্থিত হবে না। কৃষির আধুনিকায়ন, বীজ, সার বা অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কৃষিক্ষেত্রে ব্যবহার করে কৃষিকে ডেভেলপ করা যাবে, এবং এর ফলে সরকারি ঋণ নিয়েও যদি সরকার এই কাজটা করে কৃষিতে, কারণ সবকিছু মূলে আছে উৎপাদন, কাঁচামাল উৎপাদন। কাপড় তৈরি করব, তুলা লাগবে, সুতা লাগবে। তো এর জন্য দেখা যাচ্ছে আমরা ফিরে যাচ্ছি কৃষিক্ষেত্রে। তো এই জন্য দেখা যাচ্ছে যে এর ফলে হচ্ছে যে কৃষিকে আধুনিকায়ন করে উন্নয়ন করা যায়। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ করে, অবকাঠামোগত উন্নয়ন করে একটি সুন্দর বিল্ডিং দেখলে, বা এই করোনাকালীন সময়ে তোমরা দেখছো যে সব স্কুল কলেজে, শুধু তাই না, আমাদের রাস্তাঘাটেও বেসিন, হাত ধোয়ার ব্যবস্থা করেছে। তো এরকম অবকাঠামোগত উন্নয়ন করেও আমাদেরকে এই জায়গাটায় সরকারি লোনের একটি গুরুত্ব আছে। বাজেট ঘাটতির অর্থসংস্থান, বাজেট ঘাটতি থাকলে এটাকে উন্নত করা যাবে। তোমাদের একটি ছোট্ট ক্লাস নিলাম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে, এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।